হ্যালো, কি ব্যাপার? কেউ কথা বলো আসসালামু না? আমি বলছি যে আমি তো কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউ করছো? কি রায়হান ইউসুফ করছো হোমওয়ার্ক? আলাইকুম। শিপন, আবিদ, করছো? শিপন তোর মাইকটা বন্ধ কর। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেউ হোমওয়ার্ক করো নাই? স্যার। হোমওয়ার্ক করো নাই আবিদ? জি স্যার। করো নাই? স্যার হোমওয়ার্কটা কি দিছিলেন? এই জন্য তো স্যার আমি তো হোমওয়ার্কটা আমি তো তোমাকে জিজ্ঞেস করতেছি না, কারণ তুমি ক্লাসে ছিলা না। কিন্তু জি স্যার। বাকিদের জি স্যার স্যার বললে তো আমি হলো না, তাই না? লাস্টে ছিলাম কাল। আমি গত ক্লাসে লাস্টে ছিলাম সেজন্য স্যার বলতে পারতেছি না। কিন্তু হোমওয়ার্ক তো আমি লাস্টেই দিয়েছি। হুম। আর ভিডিও তো দিছিলাম ইউটিউবে, ওখান থেকেও তো দেখতে পারো। তাহলে হোমওয়ার্ক কেউ করনি, মূল কথা হলো এটাই। অ্যাসাইনমেন্ট সাবমিশন করছো? জি স্যার। জি স্যার করছি। স্যার টাইম বাড়ানো হয়েছে না স্যার? হ্যাঁ, বাড়ানো হয়েছে, কয়েকজন আমাকে ফোন দিছিল, এই জন্য স্যার বাড়াইছি। আমি স্যার আজকে দিয়ে দেবো, আমি একটু গ্রাম আসছি তো স্যার, আব্বু অসুস্থ, আজকে দিয়ে দেবো স্যার, আমি রেডি করছি। না, ঠিক আছে, টাইমের মধ্যে দিলেই হচ্ছে। এমনি জিজ্ঞেস করতেছি যে দিছো কিনা। তোমাদের 21 জন দিছে এখন পর্যন্ত, দেখা যায় ইটিতে। কিন্তু সেটাই সেটাই, তোমরা তো অ্যাসাইনমেন্ট কেউ দিলা না। আমি তো একটু অবাক হইলাম যে অ্যাসাইনমেন্ট কেউ দিছো না এখনো। সরি, হোমওয়ার্ক কেউ করো নাই, একজনও তো করবা। এগুলো হচ্ছে যাদের পাওয়া গেছে এখন পর্যন্ত, তাদের লিস্ট। আমি এখনো দেখি নাই কিছু, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে তোমার এইখানে যাদের যাদের ডিসপ্লেতে দেখাচ্ছে 21টা, এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আমার নির্দেশনা ফলো করে নাই দেখা যায়। আমি বলছিলাম শুধু আইডি লিখতে, এখানে আইডি লিখছে রায়হান ইউসুফ, এটা সাইম আহমেদ, আর হচ্ছে এটা মহাইমিন ইসলাম, শুধু আইডি লিখছে, বাকি সবাই কিছু না কিছু জুড়ে দিছে। ফাইল নেমে স্যার?
হুম। না, আমি তো ক্লিয়ার বলছি যে এগুলা জাস্ট আইডি লিখতে বলছি, তাই না? তো এখানে এখানে আর অন্য কিছু কেন দরকার? মূল কথা হলো এটা তো ভুল সঠিকের কিছু না, এটা হলো তুমি উম, উম, নির্দেশনা ফলো করতে পারতেছো না, এটাই হলো প্রবলেম, আর কিছুই না। যাই হোক, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, পরে বলবো। আমি এমনি আজকে দেখাইলাম যে কে কে জমা দিছে, অনেক সময় একটু কনফিউজ থাকো, এই জন্য দেখাইলাম, আর কিছুই না। এখন গতদিন 10-15 মিনিট পরে যারা আসছো কারোরই আমি অ্যাটেন্ডেন্স দিই নাই, রাগ করে চলে গেছিলাম। কিন্তু তোমরা এত দেরি কেন করো আমি সেটাও বুঝি না। তাও তো ওই দিন তো দুইটাই ক্লাস ছিল, আজকের মতো সকালেও না। তো সকালেও যদি ক্লাস হইতো একটা কথা ছিল। এখন তোমাদের ডিজিটাল ফাঁকিবাজি শুরু হয়েছে আর কি ক্লাসে। অ্যাটেন্ডেন্স শেষের দিকে নেই, এবং আমি জিনিসটা খেয়াল করছি যে শুরুতে হাফ পর্যন্ত স্টুডেন্ট থাকেই না, 1 ঘন্টা মতো সময় দিকে গিয়ে অনেকে জয়েন শুরুতে করে। নিলে ভালো হয় স্যার। হ্যাঁ, শুরুতে নিয়ে নিলেই শুরুতে ভালো নিলে হয় না? ভালো হয় স্যার, মানে 30 মিনিটের ভিতর। এমনি পরে একটা নিবেন স্যার, শুরুতে একটা নিবেন, এটা আর কি স্যার। মাঝে মাঝে তাহলে তো আমাদের স্যার নেটওয়ার্কের প্রবলেম হয় স্যার। তাহলে তো শুধু যদি অ্যাটেন্ডেন্সই নিতে হবে, শুরুতে ডিস্টার্বেন্স নিই শেষে নেই, হ্যাঁ? তাহলে তো শুধু অ্যাটেন্ডেন্স নিতে নিতেই সময় চলে যাবে যদি শুরুতে শেষে নিতেই থাকি। বলো। আর কি স্যার। নিব, শুধু শুরুতেই নিব এখন থেকে, এবং শেষ পর্যন্ত আমি মাঝে মাঝে চেক করে দেখবো যে আছো কিনা যারা ছিল। কয়েকজনের স্পেশাল প্রবলেম তো থাকতেই পারে, যে নেটের সমস্যা ছিল, কারেন্ট চলে গেছিল কিছু একটা, কিন্তু সব দিন সব সময় তো আর এটা হবে না, হওয়া উচিত না। আচ্ছা, ঠিক আছে, এখন আমি আবার অ্যাটেন্ডেন্স দিচ্ছি, তারপরে ক্লাস শুরু করতেছি। তো রেগুলার স্টুডেন্ট যারা আছো, 1 থেকে 10-এর মধ্যে তারা বলো দেখি কি আছো। কেউ নাই না 1 থেকে 10-এর মধ্যে? জি রাহাত আট। আছে দেখা যায়, আট। 008। আট। জি স্যার। তুমি কি গতদিন ক্লাস করছো? আমি স্যার এই 15 মিনিট পর জয়েন হয়েছিলাম স্যার, আমার অ্যাটেন্ডেন্স নেন না স্যার। আমি তুমি গ্রামে তো স্যার, এখন আমার জয়েন হতে দেরি হয়ে যায় স্যার। তুমি যে ডাইরেক্ট 15 মিনিট বলে দিলা, এখন এটা সত্য কথা কিনা? 15 মিনিট, 16 মিনিট এই টাইপের স্যার, মানে একটু এই টাইপের, মানে 20 মিনিটের মধ্যে আমি জয়েন করছি স্যার। তুমি 20 মিনিটের মধ্যে জয়েন করছো কেন, শুরুতে কেন করো নাই? স্যার দুপুরে স্যার আমি ওই ঘুমাইছিলাম তো স্যার একটু 12টার দিকে। এখন আমি আমি 2টায় উঠে মনে করছিলাম স্যার, একটু দেরি গেছে স্যার, আমি তাড়াতাড়ি জয়েন হয়ে গেছি স্যার। হুম, এর আগে স্যার এমনি ভুল হয় না স্যার এরকম। আচ্ছা, ঠিক আছে, আজকের সুবাদে গতদিনও তোমার দিয়ে দিলাম যাও। ধন্যবাদ স্যার। এরপরে 11 থেকে 20 পর্যন্ত কারা কি আছো?
হ্যাঁ শিপন, তোমার শুনছি তোমার মাইকে প্রবলেম করতেছে সম্ভবত। স্যার 19, 30, 13 স্যার। স্যার 19, 30, 12। স্যার 19, 30, স্যার 18। 12 ছিল নাকি গতদিন? জি স্যার, আমি স্যার 2টা 22 জয়েন হয়েছি স্যার। 22 কেন জয়েন হয়েছো? স্যার, আমার না একটা প্রবলেম ছিল, আমি তো আরো গ্রামে তো সেই জন্য। 13 ছিল? 13? স্যার আমারও লেট হয়েছে স্যার ক্লাস অ্যাটেন্ড করতে, ছিলাম এমনিতে। 1 ঘন্টা লেট করছো? না স্যার 1 ঘন্টা না, আরো কম, তবে 1 ঘন্টার চাইতে কম, তবে অবশ্যই 30 মিনিটের বেশি। তাহলে দিব না তোমারে। এরপরে আসো 18। 18 তো তুমি তো ছিলাই না। জি স্যার, আমি ছিলাম না স্যার। তুমি তো ছিলাই, তোমাকে তো অ্যাটেন্ডেন্স শুরুতেই দিছি, তুমি আবার কি জিজ্ঞেস করতেছো? আচ্ছা তারপরে কে আছো 21, 22, 26 এগুলোর মধ্যে? 22 দেখলাম না, রায়হান ইউসুফ কই? কথা বলে না কেন? চলে গেছে নাকি, নাকি লগ আউট হয়ে গেছে? এই রায়হান ইউসুফ, কি হয়েছে তোমার? কথা বলতেছে না কেন? নাকি লগ ইন করে ঘুমাচ্ছ? আচ্ছা, আগে থেকে আগের ব্যাচ গুলো থেকে কে কে আছো? উম, উম, স্যার আসসালামু আলাইকুম। স্যার 17, 30, 27। 17, 30, 27। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। স্যার T163015। 17, 30, 27 তো গতদিনও ছিল। 15 তুমি কি গতদিন ছিলা? জি স্যার। মহাইমিন স্যার কখন আমি জয়েন করছো? স্যার 15 মিনিট লেট হয়েছে স্যার, কারণ আমার স্যার সেদিন কোডিং এক্সাম ছিল, তো কোডিং স্যার ভাইভা ছিল, তো স্যার আমি 15 মিনিট লেট স্যার জয়েন দিছি স্যার কিন্তু আমি। 15 মিনিট পরে তো আমি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করছি, তারপরে অ্যাটেন্ডেন্স নিতে নিতে তো 20, 22 স্যার আমি বেজে গেছে। 2টা 18 না 19-এ ঢুকছি স্যার, তখন আপনি স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছেন স্যার। আমার স্যার সেদিন কোডিং ছিল স্যার, কুইজ ছিল স্যার, ওই জন্য একটু লেট হয়ে গেছে ঢুকতে। আর কেউ আছো? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার 17, 30, 29। হ্যাঁ, তুমি ছিলা গতদিন? জি স্যার, কালকে স্যার আমি ফার্স্ট থেকে ছিলাম স্যার, ওই অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি স্যার। ফার্স্ট থেকে ছিল তো অ্যাটেন্ডেন্স দিতে পারোনি কেন? স্যার আসলে স্যার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য একটু ওয়াশরুমে গেছিলাম তো স্যার, আমি 80 দেখে গেছি, আপনি নিয়ে ফেলাইছেন। কি জানি। আচ্ছা, দেখা যাক। তারপরে আর কেউ আছো? স্যার 183018। 3018। আচ্ছা, তুমি তো অ্যাটেন্ডেন্স দিছোই গতদিন। আর কেউ? স্যার T181081। 081 শামস, তুমি কি ছিলা গতদিন? না স্যার, আমি আজকে ফার্স্ট ক্লাস। কেন ফার্স্ট কেন? আগে কি সমস্যা, ক্লাস করো না কেন? বাড়িতে ছিলাম তো স্যার, বাড়িতে স্যার অল টাইম এমার্জেন্সি কল অনলি থাকে স্যার। এখন নেট তো জরুরি স্যার, কোথাও থাকতে পারি না। আর কেউ? আর কেউ নাই না? স্যার অ্যাটেন্ডেন্স? হ্যাঁ বলো। স্যার কাইন্ডলি আমারটা দেন না স্যার, আমার ওই দিন স্যার সকাল থেকে কাজ ছিল স্যার, আমি অনলাইনে আসি নাই, জানি যে 3টা বাজে ক্লাস স্যার, এই কারণে তো স্যার আমার লেট হয়ে গেছে। পরে অনলাইনে ঢুকে দেখি স্যার ক্লাস হচ্ছে, এরপর সাথে সাথে অ্যাটেন্ড করছিলাম স্যার। সেটা কখন? ওইটা হচ্ছে ওই যে লাস্ট ক্লাস, যখন আমি স্যার 30 মিনিট প্লাস লেট করে ফেলছিলাম 30 মিনিট লেট করলে কি অ্যাটেন্ডেন্স কিভাবে দেবো বলো তো? স্যার। স্যার এটা কারণ হচ্ছে স্যার, আমি ওই সকাল থেকে অনলাইনে আসিনি তো স্যার, আমি কাজে ছিলাম স্যার, আমি জানি যে স্যার 3টা থেকে ক্লাস। কিন্তু আমি তো আগের দিন সন্ধ্যাবেলায় দিছি, তার কি? অনলাইন অনলাইনে যাই নাই তো স্যার, আমি চেক করি নাই যে স্যার, এই কারণে স্যার। আচ্ছা ঠিক আছে, দিলাম, যাও। আর থ্যাংক ইউ স্যার।
স্যার হ্যাঁ রায়হান বলো, কি বলবা? স্যার আমি স্যার একটু ওয়াশরুমে। শুধু অষ্টমে ছিল? হ্যাঁ স্যার এখন। তুমি কতদিন ক্লাস করছো? হ্যাঁ স্যার করতে আমি স্যার 15-তে ঢুকছিলাম স্যার আমি। কি বলো 15তে ঢুকছিলাম? এই যে আজকেও তো 15তে অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করছি, বাজে 23। তাহলে 15তে ঢুকলে তুমি দিতে পারো নাই কেন? স্যার আমি এখন একটু স্যার সরি স্যার। স্যার একটু দিয়ে দেন না। উম, আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। এখন আসো, অ্যাটেন্ডেন্স তো হইলো, যাই হোক হোমওয়ার্ক তো কেউ করো নাই। এইটার জন্য তোমাদের তো সবার পানিশমেন্ট দেওয়া উচিত। কেউ একজন করো নাই, সবাই বলতেছো ক্লাস করছি। এই যে এখন অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে ম্যাক্সিমামই বললা যে স্যার ক্লাস করছি কতদিন, ক্লাস করছি কতদিন, তাহলে একজনও হোমওয়ার্ক করো নাই কেন? এটার কি ব্যাখ্যা? কেউ একজন বলো শুনি। করতে পারো নাই সেটাও তো একটা কথা, কিন্তু আহ, কেন চেষ্টাই করো নাই সেটাই বা কি অবস্থা? কি ব্যাপার এখন আর কথা বলো না কেন? একটু আগে তো দেখা যায় যে সবাই কথা বলতেছিল। স্যার নেক্সট ডে থেকে ইনশাল্লাহ করবো স্যার আজকে। নেক্সট ডে থেকে করবা? হুম, আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে কইরো, এইগুলোই কইরো, নেক্সট ডে দেখবো আমি কি অবস্থা। আচ্ছা, তাহলে আশা করি তোমরা পড়াশোনা শুরু করছো। এখন আমরা আসলে তোমাদের আহ, বুঝতে হবে একটু যে আমি আসলে ক্লাসগুলো ডিউ টাইমে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি, বুঝছো? এই জন্য এখন হয়তো আগের মতো আর প্রয়োজন না হলে খুব বেশি বোর্ড ইউজ করব না, কারণ বোর্ডে লিখতে তো একটা টাইম লাগে। মিডের আগে আমরা যতগুলা মোটামুটি ক্লাস পাইছি, হয়তো এখন অতগুলো পাবো কিনা সন্দেহ আছে। আর তাতে তোমাদেরই ক্ষতি হবে আর কি, কারণ যদি ক্লাস একটা চ্যাপ্টার করাতে গিয়েই মনে করো যে বেশি ক্লাস লেগে যায়, তাহলে আলটিমেটলি একটা চ্যাপ্টার থেকে তো এক সেটের বেশি কোশ্চেন হচ্ছে না। তাহলে আলটিমেটলি তোমরা পুরো কোশ্চেনের ব্যাপারে ধারণা পাচ্ছ না, প্রথমত। দ্বিতীয়ত আমাদের অ্যাসাইনমেন্ট একটা দিছি, ওইটা আমি দেখবো ঠিক আছে, কিন্তু ক্লাস টেস্ট নিতে হবে। তো সেটার জন্য একটা ক্লাস লাগবে। আলটিমেটলি যদি আমি বেশি লেন্থি করি প্রত্যেকটা ক্লাস, তাহলে দেখা যাবে যে, বা একটা চ্যাপ্টার যদি আমি অনেকগুলো ক্লাস নিতে চাই, তাহলে দেখা যাবে যে কোনো দিকেই কাভার করে উঠতে পারতেছি না, না সিলেবাস কমপ্লিট করতে পারছি, না ক্লাস টেস্ট নিতে পারতেছি, এরকম। সো আলটিমেটলি হজবরল হয়ে যাবে। এই জন্য যতটুকু সম্ভব আমি পিডিএফ থেকেই তোমাদের পড়াই দেওয়ার চেষ্টা করব।
আর যেটা বিশেষ প্রবলেম মনে হবে গত দিনের মতো, যেটা আসলে এখানে খুব বেশি ভালো করে বোঝানো সম্ভব না, সেইগুলো আমি হয়তো একটু ড্র করব। ঠিক আছে, তা তোমরা এইভাবেই একটু মানে কোঅপারেট করার চেষ্টা করো এখন, এবং নিজের একটু পড়াশোনা করো। পড়াশোনা না করলে কিন্তু সেই হারিয়ে ফেলবে এক পর্যায়ে, এটা 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 ফর শিওর। ঠিক আছে, তো আসো আহ আমরা আজকের ক্লাস শুরু করি। তা আমরা বলছিলাম যে এই মানে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস আছে প্যাকিং ফ্র্যাকশন, ওইটা আমরা একটু সময় নিয়ে পড়াবো। তো আপাতত আসলে আহ অন্যগুলা যেগুলা আরো বাকি আছে সেগুলো একটু বলছি। তো এটা হচ্ছে ডিফেক্টস ইন সলিডের ডিফেক্ট। তো এইগুলা এইখানে ডিফেক্টস ইন সলিডের ভিতরে মানে বলছিলাম যে তোমরা এই নামগুলা মোটামুটি ভালো করে একটু শিখে রাখবা, ভাইবার জন্য স্পেশালি বলছিলাম। ঠিক আছে, যে বিভিন্ন নাম যেগুলো আছে আমরা বলছি যে দ্য টার্ম defect denotes a state of the lattice in which atomic arrangement has departed from regularity. তার মানে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট যেখানে ইরেগুলার হয়ে গেছে, ঠিক আছে, রেগুলার থেকে, সেইটাকে এই ডিফেক্ট বলবো। আগে রেগুলার ছিল, ইরেগুলার হয়ে গেছে। কয়েক ধরনের ডিফেক্টের নাম আছে এখানে, 5-6টা, একটু দেখে রাখবা। যে পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, প্লেন ডিফেক্ট, electronic imperfection, excitation state of crystal, and transient imperfection। এগুলো হচ্ছে, এই নামগুলো মনে রাখবা। এগুলো হচ্ছে তোমার, এগুলোর ডিটেলস মোটামুটি বর্ণনা আছে। তো সেই বর্ণনাগুলো আসলে আমরা তেমন একটা ডিটেলস পড়বো না, যেহেতু সিলেবাসে নাই বলছিলাম। এখন আসলে যে ক্রিস্টাল বাইন্ডিং, এটা তো বিভিন্ন ধরনের বাইন্ডিং যেটা অ্যাটমিকের মধ্যে হয়ে থাকে সেগুলোই আসলে ক্রিস্টাল বাইন্ডিং। যেহেতু আসলে অ্যাটম নিয়েই তো ক্রিস্টাল ফর্ম করে, এই জন্য তোমার হচ্ছে যে অ্যাটমের যে বাইন্ডিং সিস্টেম গুলা সেগুলাই হচ্ছে ক্রিস্টাল বাইন্ডিং। তো আমরা এগুলো একটু ডিটেলস মানে যতটুকু আছে প্রয়োজনে আরেকটু ডিটেলস যদি পারো পড়ে নিবা, কারণ এগুলোর সোর্স নিয়ে তো কোনো আর কথা নাই, সোর্স তো প্রচুর পাওয়া যায়। সো ওই যে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড, ভ্যান ডার ওয়ালস, হাইড্রোজেন, এই 5টা বন্ড সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিজেদের মধ্যে বিল্ড আপ করে রাখবা। এগুলো আসলে আর কি বলবো, এগুলো তো পড়ছো এসএসসি, এইচএসসি সব জায়গায় পড়ছো। এই জন্য এগুলো আসলে আমি আর এত ডিটেলস কিছুই বলতেছি না, বাট এগুলা পড়তে হবে সেটাই বললাম আর কি, এটা দেখে নিও। এখন আসো যে জিনিসটা শিখাইতে হবে, যেটা হয়তো কোথাও পড়ো নাই এখন পর্যন্ত, সেটা মূল আলোচনা, আজকের ক্লাসের মূল টপিকে যাই আমরা। সেটা হলো যে তোমার পার্শিয়াল ফ্র্যাকশন, সেটা। আচ্ছা সরি, প্যাকিং ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশন, প্যাকিং ফ্র্যাকশন, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিকটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো পরীক্ষার জন্য। তো
এটা ভালো করে আমাদের শিখতে হবে। প্রথমে আসো আমাদের এটার ডেফিনিশনটা দেখি কি বলতেছে। বলতেছি যে তোমার packing fraction is defined as the ratio of the volume of atoms per unit cell to the total volume of the unit cell. তাইলে আমরা ইউনিট সেলকে কতদিন ডিফাইন করছি? আমরা যদি একটু ফিরে যাই আমাদের সেই ছবিতে বোঝার জন্য যে কিরকম ছিল, এই যে এটা যদি একটা টোটাল ক্রিস্টাল স্ট্রাকচার হয়, তার মধ্যে আমরা বলছিলাম যে এই অংশটা, যে অংশটা কিন্তু বারবার রিপিট করে, সেটা হচ্ছে ইউনিট সেল। ঠিক আছে, এটা আমরা বলছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ইউনিট সেল যদি এটা ধরি আমরা, এখানে ভিতরে অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো কি আছে, ল্যাটিস পয়েন্ট আছে, অ্যাটম হতে পারে, মলিকুল হতে পারে, আয়ন হতে পারে, ঠিক আছে, এগুলো আছে। তা এখানে 8টা পয়েন্ট এই 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 ইউনিট সেলটার জন্য। তাহলে আমরা ওখানে বলতেছি যে এখানে 2টা ভলিউম ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে টোটাল এই ইউনিট সেলটার ভলিউম, আর একটা হচ্ছে এই অ্যাটম গুলার ভলিউম, ঠিক আছে। তো দেখতেছো যে পুরা ইউনিট সেলের যে ভলিউম, তার তুলনায় অ্যাটমের ভলিউম কিন্তু নগণ্য খুবই, তাই না? কারণ এই যে এইগুলো হচ্ছে তোমার ফাঁকা জায়গা, এইগুলোতে অ্যাটম নাই, কিন্তু এগুলো তো ইউনিট সেলের ভলিউমের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই যে মাঝখানের অংশটাতে কোনো অ্যাটম নাই, সো এগুলো ইউনিট সেলের ভলিউমের অন্তর্ভুক্ত। সো আমরা এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা এটা পড়ি যে দ্য ভলিউম অফ দ্য অ্যাটমস পার ইউনিট সেল, তার মানে একটা অ্যাটম, একটা ইউনিট সেলে কতগুলো অ্যাটম থাকে, ঠিক আছে, তাদের ভলিউম। ওইটাতে 8টা ছিল, ঠিক আছে, ওইটাতে 8টার জন্য ভলিউম, ঠিক আছে, ওকে ডান। অন্যটাতে ভিন্ন ভিন্ন হতে পারে, হ্যাঁ। সো কয়টা অ্যাটম থাকবে তার ভলিউম, ভলিউম অফ দ্য অ্যাটমস একটা ইউনিট সেলে, ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল, ঠিক আছে। তাহলে ইউনিট সেলের ফুল ভলিউম, এই দুইটা জিনিসের যে রেশিও, অনুপাত, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি প্যাকিং ফ্র্যাকশন এফ। তাহলে এটা 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 কিন্তু ইজি, হ্যাঁ, বুঝাতে বুঝতে এমন সমস্যা হওয়ার কথা না। যে আমরা বলছি যে যতগুলো অ্যাটম থাকবে তার ভলিউম ডিভাইডেড বাই কে, তোমার ইউনিট সেলের টোটাল ভলিউম। এখন আসো যে কিছু স্ট্রাকচারের জন্য আমরা এই প্যাকিং ফ্র্যাকশনটার ক্যালকুলেশন দেখব, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে বলছে এসসি স্ট্রাকচার, এই যে সিম্পল কিউবিককে সংক্ষেপে কিন্তু আমরা বলে থাকি যে এসসি, ঠিক আছে, এস সি, এটা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার। সো এই সিম্পল কিউবিক স্ট্রাকচার আমরা দেখতেছি যে এটা দেখতে এরকম অনেকটা, হ্যাঁ এরকম। মানে কে বলছে যে দেয়ার আর 8 অ্যাটমস পার ইউনিট সেল, তার মানে আমরা যে ছবিটা দেখাইছিলাম, ওইটা একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার ছিল, এর অ্যাটম থাকে হচ্ছে 8টা, ঠিক আছে। এবং বলতেছে যে তোমার ইফ এ ইজ দ্য সাইড অফ দ্য ইউনিট সেল, তাহলে এই ইউনিট সেলের সাইডকে আমরা বলছি এ, এবং আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম, তাহলে এই ফিগার থেকে এ ইজ ইকুয়াল টু 2r যদি তাদের মধ্যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স না থাকে, প্রত্যেকটা অ্যাটম কি করে ওভারল্যাপ করে একে অপরের সাথে, তাহলে এইরকম তোমার হবে আর কি, যে এ ইজ ইকুয়াল টু 2r হবে। মানে এখান দিয়ে হয়তো এরকম একটা পিছনের দিকে আরো মিলাই একটা অ্যাটম ছিল, হ্যাঁ, এদিকে পিছনের দিকে মিলাই একটা অ্যাটম ছিল, কিন্তু দেখা গেল যে এই রেডিয়াসটা হচ্ছে
সরি ডিস্টেন্সটা হচ্ছে এইটার সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত, মানে এটার রেডিয়াস প্লাস এটার রেডিয়াস, দ্যাট ইজ টুয়াইস আর। ঠিক আছে, এই যে এখানে ছবিটা আরো দেখাই দিচ্ছে, আমি যেটা গোল্লা করে আঁকাই দিলাম এখানে কিন্তু রীতিমতো আঁকানো আছে। ঠিক আছে, সো এই যে এদিক থেকে এটা সেন্টার থেকে আর অ্যান্ড এটা সেন্টার থেকে আর, এই দুইটা মিলাই হচ্ছে টুয়াইস আর, এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর, যেখানে এ হচ্ছে কি ইউনিট সেলের একটা বাহুর দৈর্ঘ্য, আর আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার একটা অ্যাটমের রেডিয়াস। ফিগারে ক্যাপিটাল আর লিখছে এবং এখানে স্মল আর লিখছে, এই জন্য এখানে লিখে দিচ্ছে যে দুইটা আসলে একই জিনিস, এই আর কে স্মল আর দিয়ে রিপ্লেস করা হচ্ছে, এখানে আলাদা কিছু না। ঠিক আছে, তাহলে এই হলো এটার স্ট্রাকচার থেকে একটা রিলেশন পাচ্ছি যে এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর। এখন আসো যে যেহেতু এটা কিউব, আর কি কিউব, কি কিউব মানে হচ্ছে তোমার ত্রিমাত্রিক একটা স্কোয়ার শেপ, তাই না? আমরা এই যে এরকম একটা স্কোয়ার হলে এটার এরিয়া কি বলি, এই স্কোয়ার আর কি। যদি একটা বাহুর দৈর্ঘ্য হয় হচ্ছে তোমার একটা বাহুর দৈর্ঘ্য কি হয়, এ হয়। কিন্তু যদি এরকম একটা ত্রিমাত্রিক শেপ হয়ে যায়, ঠিক আছে, একদম সেম যদি সেটা ওই তোমার কি মানে কিউব হয়, যেখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সব জায়গায়, তাহলে সেটার ভলিউম হবে এ কিউব সিম্পলি। তাহলে তোমার এই যে ইউনিট সেলের ভলিউম হচ্ছে আমাদের এ কিউব। এখন এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর পাইলাম, সেক্ষেত্রে তোমার টুয়াইস আর হোল কিউব, দ্যাট ইজ 8 আর কিউব। এটা হচ্ছে কার ভলিউম, টোটাল ইউনিট সেলের ভলিউম। আমাদের আরেকটা কিসের ভলিউম লাগবে, অ্যাটম যেগুলো আছে, ঠিক আছে, ভলিউম অফ অ্যাটমস পার ইউনিট সেল, একটা ইউনিট সেলে যেগুলো অ্যাটম থাকে তার ভলিউম লাগবে। ঠিক আছে, তো এখন আসা যাক, আমরা বলছি যে দ্য নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 18/8, এটা ইজ ইকুয়াল টু 1। এখন এইটার একটা ভেজাল আছে, মানে সেটা হলো যে তোমার শুরুতে বললাম 8টা অ্যাটম থাকে, কিন্তু এখন বলতেছি যে এখানে টোটাল অ্যাটম থাকতেছে হচ্ছে একটা, 18 × 8। এইটা কেন, এটা হচ্ছে একটা মানে কনফিউজিং ব্যাপার টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য। তো এইটা আমরা যদি ফিগারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা ঠিক এই শেপের মধ্যে কি পরিমাণ অ্যাটম আছে সেইটা কনসিডার করতেছি। তাহলে দেখো আমরা এই যে শেপ যখন কনসিডার করছি তখন এটা সেন্টার থেকে এটা সেন্টার, এখান থেকে এটা সেন্টার, এখান থেকে এটা সেন্টার এবং এখান থেকে এটা সেন্টার কনসিডার করছি। কিন্তু অ্যাটম গুলোর একটা হিউজ অংশ কিন্তু বাইরে অবস্থিত। যেমন এইটাকে যদি আমি একটা অ্যাটম ধরি, তাহলে এটা 4 ভাগের 1 ভাগ অনলি ভিতরে অবস্থিত, ঠিক আছে, আর 3 ভাগ বাইরে অবস্থিত। খুব ভালো করে খেয়াল করে দেখো। সিমিলারলি এখানেও কিন্তু এরকম, ঠিক আছে, আমরা যদি এটাকে ভাগ করতাম এরকম করে যদি ভাগ করতাম, ঠিক আছে, তাহলে এই অংশগুলো বাইরে অবস্থিত আর এটা ভিতরে অবস্থিত। ঠিক আছে, এরকম আমরা কিন্তু জিনিসটা ফিল করতাম, এগুলো বাইরে অবস্থিত এবং এটা কি তোমার ভিতরে অবস্থিত, এরকম এই অংশগুলো হচ্ছে ভিতরে অবস্থিত। তো এইটা আসলে এটা তো 3D শেপ, ঠিক আছে, এটা তো 2D শেপ না। আমরা তো এটা সার্কেল মতো দেখছি, বৃত্ত টাইপের। বৃত্তর জন্য আমাদের মনে হচ্ছে 1/4 আছে, কিন্তু এই যে এরকম যদি শেপ হয়, ঠিক আছে, এই যে এখানে যেরকম দেখাচ্ছে এরকম যদি গোলাকার শেপ হতো আর কি, অ্যাকচুয়ালি তো শেপ গোলাকার, স্ফেরিক্যাল, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এই কোণাটুকুতে এর 1/4 না বরং 1/8 অংশ আছে শুধুমাত্র। ঠিক আছে, মানে মনে করো 8টা ফুটবলকে যদি তুমি পাশাপাশি এরকম করে সাজাইতে পারো, তাহলে এরকম দেখবো যে ভিতরের দিকে এই যে এই ফিগার গুলো থেকে কিন্তু কিছুটা বোঝা যায়, পুরোপুরি না বাট কিছুটা বোঝা যায়
যে এরকম একটা ব্যাপার থাকে আর কি। তার মধ্যে অনলি 1/8 এর অংশ, মানে 8/1 শুধুমাত্র ইউনিট সেলের ভিতরে অবস্থিত, ঠিক আছে। তাইলে এই জিনিসটা মাথায় রাখো যে এটা সিম্পল কিউবিক স্ট্রাকচার যদি হয় তাইলে তার ইউনিট সেলের ভিতরে অ্যাটমের কেবলমাত্র 1/8 পার্ট ভিতরে থাকে, ঠিক আছে, বাকিটা বাইরে থাকে। তাহলে টোটাল অ্যাটম অংশগ্রহণ করছিল 8টা, এর মধ্যে আছে ভিতরে 1/8 অংশ, দ্যাট ইজ ভিতরের টোটাল অংশটা হলো তাহলে 1। এখন অ্যাটম তো হচ্ছে তোমার স্ফেরিক্যাল, তাই না, গোলাকার। স্ফেরিক্যালের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব, এটা জানি আমরা। তাহলে ওইখানে বললাম 8r³ আর এখানে বললাম 4/3 পাই আর কিউব। তাহলে প্যাকিং ফ্র্যাকশন নির্ণয় করা এখন সোজা। 4/3 পাই আর কিউব ডিভাইড বাই 8r³, এটাকে এটা দিয়ে ভাগ করলে যা হয়, ঠিক আছে, r³ চলে গেল, 4 আর এখানে কেটে দিলে মনে হয় এখানে নিচে 2 থাকবে, আর 3টা নিচে চলে আসবে, দ্যাট ইজ 6 হয়ে যাবে, দ্যাট ইজ π/6, দ্যাট ইজ 0.53। তাহলে এইটা হলো হচ্ছে আমাদের তোমার প্যাকিং ফ্র্যাকশনের মান কার জন্য? সিম্পল কিউবিক স্ট্রাকচারের জন্য। আশা করি বোঝা গেছে, কোনো কিছু সমস্যা নাই। সমস্যা থাকলে বলতে পারো এইটাতে। স্যার বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তাহলে এরপরে এটা হচ্ছে তোমার বিসিসি। বিসিসি মানে হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক, ঠিক আছে, বডি সেন্টার্ড কিউবিক। ওখানে ছিল হচ্ছে শুধু সিম্পল কিউবিক, আর এটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক। এগুলা তোমরা হচ্ছে গুগলে যদি সার্চ করো তাহলে ডিটেলস পেয়ে যাবে। তারপরও অ্যাজ এ টিচার আমার তো দায়িত্ব আছে, আমি আমার দায়িত্ব থেকে তোমাদের বলতেছি আর কি। সো বিসিসির ফুল মিনিং হচ্ছে এরকম যে বডি সেন্টার্ড কিউবিক। এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে, এটা একটা শেপ আর কি। আমরা যদি তোমার গুগলে যাই তাহলে আমরা এগুলার 3D ইমেজ কিন্তু আমরা দেখতে পারবো, বা ভিডিও আমরা দেখতে পারবো, ঠিক আছে। সার্চ করলেই তো তখন আমরা কিন্তু এটার মোটামুটি আরেকটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। যেমন আমি তোমাদের একটা ছবি দেখাই বোঝার জন্য। যেমন এই ছবিটাকে আমরা বলতেছি হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক আর কি, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি ব্যাপার আর কি। এখানে বাইরের দিকে 4টা, নিচের দিকে 4টা এবং মাঝখানে একটা, ঠিক আছে, এরকম স্ট্রাকচার আর কি। টোটাল 9টা টাইপের, ঠিক আছে, টোটাল 9টা। তোমরা এই যে এই ছবিটা যদি দেখো তাহলে বুঝবে একদম ভিতরের দিকে ফুললি একটা আছে, আর এই যে পার্ট বাই পার্ট, যেরকম আগের বার বলছিলাম 1/8 টাইপের আর কি, একটু একটু করে 4টার অংশ আছে আর কি এখানে, ঠিক আছে। এটা একটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। তাহলে তোমাদের ওই যদি আমি এসসি স্ট্রাকচার যেটা, সেটা যদি আমি একটু দেখাই এরকম 3D ইমেজ, তাহলে হয়তো তোমরা এসসি লিখলে কি আসতেছে, এগুলো এসসি ক্রিস্টাল, এসসি নামে কোনো কোম্পানি আছে মনে হয় নাকি, এত কিছু চলে আসতেছে আমি যাবি। সিম্পল কিউবিক, হ্যাঁ এখন মোটামুটি 3D ইমেজ কিন্তু আমরা
পাচ্ছি এই যে এটা দেখো, এই যে এটা। তাহলে এখন কিন্তু এটা একটু বড় করলে, এই ছবিটা একটু বড় না, ছোট ছবি। তারপরে আমি একটু জুম করি, হ্যাঁ, দেখি কোন দিকে গেল। আর একটু ছোট করি। হাই হাই, এটা বরং ভালো। হ্যাঁ, তো এইখানে কিন্তু তুমি এখন কিন্তু ভালোই বুঝতে পারবা যে এটা কিন্তু 1/8 অংশ, এটা কিন্তু 1/4 না, ঠিক আছে। দেখো এক টুকরা টাইপের আর কি, ঠিক আছে। এদিকে পুরা বাইরের একটা অংশ ছিল আর কি। এই যে এখানে কিন্তু ছবি দিয়েও দেখাই দিয়েছে যে এদিকে যদি এ হয়, আর এটা হচ্ছে রেডিয়াস সমান আর, এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর, যেটা আর কি, ঠিক আছে। তাহলে এইটা ছিল সিম্পল কিউবিক। এখন আমরা পড়াচ্ছি হচ্ছে তোমার বডি সেন্টার্ড কিউবিক। তাহলে এগুলো একটু তোমরা গুগল করে একটু দেখে নিও পুরোপুরি, তাহলে হয়তো তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। তাহলে আমরা এখন ওই যে বডি সেন্টার্ড কিউবিক দেখলাম, এই যে এখানে আমাদের ছবি আছে। তো এইখানে আমরা যে জিনিসটা দেখছি, যে আমরা দেখছিলাম যে মাঝখানে একটা আছে, হ্যাঁ, আর এরকম উপরে নিচে চারটা চারটা আটটা আছে। তাহলে আমরা তো বেসিক্যালি একটা কিউবের কি করতে চাই, নির্ণয় করতে চাই একটা কিউবের বাহু নির্ণয় করতে চাই, ঠিক আছে। একটা কিউবের বাহু নির্ণয় করতে চাই, বেসিক্যালি এ নির্ণয় করতে চাই, যাতে করে ওই কিউবটার কি করতে পারি আমরা, ভলিউম নির্ণয় করতে পারি, এটা ইউনিট সেলের জন্য। এখন এখানে ঝামেলা হলো যে তোমার এখানে কিন্তু ওই ইয়েগুলা, অ্যাটম গুলো একটা আরেকটার সাথে লাগালাগি অবস্থায় নাই, ঠিক আছে। এই যে মাঝখানে একটু গ্যাপ আছে, যেহেতু লাগালাগি অবস্থায় নাই, সেহেতু কিন্তু ওই যে এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর এরকম আমরা সহজে বলতে পারতেছি না। এইটুকু আর এইটুকু আর ঠিক আছে, কিন্তু মাঝখানেরটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব। এইটার জন্য আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে এটার মাঝ বরাবর কিন্তু এটা লাগালাগি অবস্থায় আছে, অর্থাৎ এখান থেকে যদি এই দিকে টানি তাহলে এটা লাগালাগি অবস্থায় আছে। তার মধ্যে কি, এখানে একটা ফুল অ্যাটম আছে, তার মানে তারটা হচ্ছে টুয়াইস আর, এখানে আছে একটা রেডিয়াসের সমান, এখানে আছে একটা রেডিয়াসের সমান, ঠিক আছে। যেমনটা এই ছবিতে দেখাচ্ছে আর টুয়াইস আর আর, তার মানে টোটাল হচ্ছে 4 আর, এই বরাবর, মানে এটা হচ্ছে কি ডায়াগোনাল বা কর্ণ, ঠিক আছে। ডায়াগোনাল বা কর্ণ, সেটা আমরা পাচ্ছি 4 আর। এখন এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদেরকে এটা রেডিয়াস নির্ণয় করতে হবে। তো আমরা সেটা করার জন্য আমরা ওই পিথাগোরাসের মানে ফর্মুলা ইউজ করার চেষ্টা করতেছি আমরা। তো আমরা দেখতেছি যে তোমার মনে করো এটা তো আসলে একটা 3D পিকচার, ঠিক আছে না। এবং একটা কি যেন বলে, কিউবের প্রত্যেকটা ধার কিন্তু আরেকটা ধারের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তার মানে কি, এই যে এইটাও যেমন 90 ডিগ্রি, ঠিক আছে, এটাও তেমন 90 ডিগ্রি, এই যে এখানে কিন্তু এইটাও তেমন 90 ডিগ্রি। মনে রাখতে হবে, আমরা হয়তো 3D পিকচার না হওয়াতে সহজে বুঝতে পারতেছি না, প্রত্যেকের সাথে 90 ডিগ্রি। এই যে এখানে ভালো করে বুঝবো যে এটাও 90 ডিগ্রি যেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে এই ধারের সাথে এই ধারটাও কিন্তু ঠিক 90 ডিগ্রি, 100%। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এতটুকু সেন্স তোমাকে নিতে হবে আর কি, যেহেতু তুমি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতেছো। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে আমরা যদি এই যে এ এবং সি যোগ করি, এই যে এখান থেকে মনে করো, হ্যাঁ, এখান থেকে এখানে যোগ করলাম, ঠিক আছে। তাহলে এখন এইটা হচ্ছে একটা ধার,
এটা হচ্ছে একটা ধার, ঠিক আছে, এটাও এ এটাও এ, আর এটা হচ্ছে এসি। তাহলে আমরা এটাকে যদি পিথাগোরাসে ফেলাই, তাহলে এটাকে আমরা কি অতিভুজ মনে করতে পারি। সেখান থেকে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হ্যাঁ, দ্যাট ইজ এসি ইজ ইকুয়াল টু এ রুট 2। এটা আমরা লিখতে পারি। তাহলে এসির মান পাইলাম, এই ফিগার থেকে আমরা এসির মান পাইলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যে আমরা কিন্তু এই এডির মান এই ফিগার থেকে নির্ণয় করতে পারি। আমরা এই যে এটাকে এডি বলতেছি, এটাকে, ঠিক আছে, এটাকে এডির মান আমরা এই যে এখান থেকে নির্ণয় করতে পারতেছি, সেটা হলো 4r। এখন তোমরা দেখো যে যদি আমরা ওই এইখানে চিন্তা করি যে এইটা হচ্ছে গ্রাউন্ড দিয়ে গেছে, এসিটা কি হয়েছে, গ্রাউন্ড দিয়ে গেছে, ফ্লোর দিয়ে, ঠিক আছে না, এটা ফ্লোর দিয়ে যে কোনো দিকে, যে কোনো দিক বরাবর একটা যদি তুমি রেখা টানো, আর এটার সাথে যদি যে কোনো একটা দেওয়ালের সাথে তোমার অ্যাঙ্গেল করতে চাও, তাহলে কিন্তু এটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। সো এইটা কিন্তু আরেকটা ধার, সিডি যেটা, এটা হচ্ছে আরেকটা ধার, আর এটা ছিল ফ্লোর নিচে বরাবর। তাহলে এইটার মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। তার মানে ওই ফিগারের জন্য তুমি এসি এবং সিডি কে ভূমি এবং লম্ব ধরতে পারো, যেখানে এডি হবে তোমার অতিভুজ। তাহলে সেই ফর্মুলা যদি ফালাও যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো এডির মান তুমি জানো 4r, এসির মান তুমি ওই আগের ফর্মুলা থেকে ইউজ করলা যে a রুট 2 বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বেসিক্যালি 2a স্কোয়ার। আর সিডির মান, এটা তো সিম্পলি একটা ধার, একটা এজ, সো এটা হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন তোমার যেটা হলো যে এখান থেকে পাইলা 3a স্কোয়ার, এখান থেকে 16r স্কোয়ার, সেখান থেকে a স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছ তুমি 4/3 রুট 3r। এইবার গিয়ে অত কষ্ট কইরা তুমি কিউবের একটা বাহু এ এবং অ্যাটমের রেডিয়াস r, তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারছো। তাহলে যেহেতু তুমি ইউনিট সেলের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারছো, সেহেতু তুমি এখন সেটার ভলিউম নির্ণয় করো সিম্পলি a কিউব দিয়ে, a কিউব ইজ ইকুয়াল টু দিস, এখান থেকে এটা পাইলা। এখন আসো যে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। এখন এখানে বলছে 2, একটু মাথায় নাও তো কিভাবে 2। দেখো আমি তোমাদের বলছি, মাঝখানে কি আছে, পুরাপুরি একটা আছে, আর আগের মতো 4 কোণায় 18 18 18 18 18 আছে। তাহলে কি হইলো 1 প্লাস 18, হ্যাঁ, ইন্টু 8, ঠিক আছে। তাহলে এখান থেকে কয়টা আসলো, টোটাল থাকলো হচ্ছে 2, সো 2। তাহলে এখন এটা 2 আর একটার, এটা তো স্ফেরিক্যাল শেপ, গোলাকার, তার মানে সেটার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব যথারীতি। তাহলে সেখান থেকে তুমি কি পাইলা 8/3 পাই আর কিউব। এখন আগের একদম সহজ জিনিস, ফর্মুলা, প্যাকিং ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাটমের ভলিউম, আর এটা হচ্ছে তোমার কি টোটাল ভলিউম, ভাগ করলা পেয়ে গেল 0.68। তাহলে ওইটা ছিল 0.53 আর এটা হলো 0.68। এটা হলো কিসের জন্য, বিসিসি ক্রিস্টালের জন্য। মানে এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। আমি যে বুঝাচ্ছি এত কষ্ট করে এমনি এমনি না, কারণ হলো আমি কিন্তু ডাইরেক্ট যে তোমাকে বলবো যে বিসিসি ক্রিস্টালের প্যাকিং ফ্র্যাকশন নির্ণয় করা তুমি দেখে দেখে লিখে নিবে এরকম না। তোমরা মিটে দেখছো আমি কিন্তু সামান্য ইনফরমেশন হলেও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, তো সেক্ষেত্রে তোমার বুঝতে হবে। বাকিটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক, হ্যাঁ, এটা এটা এফসিসি মানে হচ্ছে ফেস সেন্টার্ড, বডি সেন্টারের পরিবর্তে এখন হচ্ছে ফেস সেন্টার্ড। আচ্ছা থাক, সেন্টার্ড কিউবিক তো একবার লিখছি, তো এটা হচ্ছে ফেস সেন্টার্ড, ঠিক আছে। তাইলে এখানে এটা আর আমি বুঝাচ্ছি না নতুন করে, সবই বোঝানোর প্রয়োজন নাই, এটা আমি দুইটা বুঝাইছি, বাকি এটা তোমরা বুঝে নিতে পারবে আশা করি।
হ্যাঁ, তারপরে এই যে ফিগার থেকে দেখতে পাচ্ছ অনেক কিছুই, এই যে এইখানে যে পোড়া রয়েছে, তারপর পিথাগোরাস করছে, তারপর এখান থেকে পাইছে, একটু দেখবা আর কি, ঠিক আছে? তো সেখান থেকে পাইছে হচ্ছে 0.74। তাহলে এই হলো টোটাল 3টা ঘটনা প্যাকিং ফ্র্যাকশন নির্ণয়ের, যে প্যাকিং ফ্র্যাকশন আমরা করছি, জানছি, এবং হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন আমাদেরকে ক্যালকুলেট করা শিখতে হবে বিভিন্ন স্ট্রাকচারের জন্য। এমন হতে পারে যে আমি হয়তো তোমাকে একটা অ্যাটমের নাম বলে দিব, এবং সেই অ্যাটমটার স্ট্রাকচার কি, ঠিক আছে, সেটা তোমাকে হয়তো এখান থেকে খুঁজতে হবে, যে এই যে কিউবিকের মধ্যে এই যে সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক, আমরা মূলত এগুলো নিয়েই পড়ছি, ঠিক আছে? তাহলে এইখানে কি কি এক্সাম্পল ছিল সেগুলো হয়তো আমি হয়তো কিছু একটা নাম দিলে তোমাকে খুঁজতে হবে যে এটার স্ট্রাকচারটা কি। হ্যাঁ, তারপরে হয়তো তোমাকে এটার প্যাকিং ফ্র্যাকশন নির্ণয় করতে হবে। সো মাইন্ড ইট, হ্যাঁ, এই জিনিসগুলো কি করতে হবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি স্ট্রাকচার অফ ম্যাটার যে চ্যাপ্টারটা, এটা আমাদের সিলেবাস অনুযায়ী যে সমস্ত পড়াশোনা আমাদের পড়ানোর দরকার ছিল, হ্যাঁ, সেগুলো হচ্ছে এগুলা। আমি এই যে এরকমই প্রত্যেকটা চ্যাপ্টারই 2 ক্লাসের মধ্যে ডিসকাস করে দিব, এবং আমরা অতি সত্বর তোমাদের অ্যাসাইনমেন্টটা ইভ্যালুয়েশন করে আমি অতি সত্বর একটা সিটি নেব। নিজেরা প্রিপারেশন নেওয়া শুরু করো, বসে না থেকে। আমি কিন্তু বেশি সময় দিব না, সর্বোচ্চ হয়তো বলবো যে একটা ক্লাস পরে বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ পরে অমুক দিন আমি পরীক্ষা নিয়ে নেবো। হ্যাঁ, সো টেক প্রিপারেশন ফ্রম রাইট নাও। এখন দেখা যায় যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স আরো কমে গেছে, 17-18 জন ছিল, এখন 15 জন। আমি আবার অ্যাটেন্ডেন্স নিব আজকে এবং কেটে দিব যারা চলে গেছে। মোবাইলের চার্জ সেট, গ্রামে কারেন্ট নাই। আচ্ছা, 008, তোমার কথা বুঝলাম, কিন্তু বাকি যারা গেছে তাদের কি অবস্থা? আচ্ছা যাও, এই যে সাধারণ ক্ষমা, আজকে আর এগুলা চিন্তা করতেছি না, যাদের দিছি দিছি, কিন্তু নতুন করে আর কেউ দিব না। ঠিক আছে, আজকে ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।